সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাননি। এই ঘটনায় এর আগে অজ্ঞাতনামা ২০০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ই আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতকারী সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুট করছে। এজাহারে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ উন্নয়ন আইন ১৯৯২ এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২ এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও এটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপধারাও বটে। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী গত এক বছরে সিলেট থেকে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত আনুমানিক ১,০০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে। মামলার এজাহারে তদন্তের মাধ্যমে জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাকসবজির দাম একটু বেড়ে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার আলু, আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে, কিন্তু আলু অত গুঞ্জনে কিন্তু কৃষকেরা আলুর দামও পাচ্ছে না। এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু ১ কেজি দামে ৭ টাকা ডিফারেন্স, ৫ টাকা ডিফারেন্স, ৬ টাকা ডিফারেন্স। এত হয়, ভোক্তারাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক যদি আলুর দাম না পায়, আগামীবার তারা কিন্তু আলু বুনবে না। আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তাই প্রত্যেকটা ভোক্তার জন্য সুবিধা হয়, কৃষকের জন্য সুবিধা হয়, ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায়। কৃষকও ভালো দাম পায় না, ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না। তাই আমি মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের একটু তাদের যে লাভ করার স্পিডটা এটা একটু কমায় আনতে হবে। আর মধ্যস্বত্বভোগীরাই কিন্তু উচ্চ শ্রেণী, তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণী এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায়। এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না। আর অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে, কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে বেড়ে গেছে, আবার আলুর দামটা কমে গেছে। এটাকে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আর একটা জিনিস হলো পলিথিন। পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য, পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটা অপকারিতাই সবচেয়ে বেশি। আর আমরা যদি পলিথিনটা বন্ধ করতে পারি, আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল, এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আরেকটা জিনিস হচ্ছে চাঁদাবাজি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টে। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলে হবে, মানে চাঁদাবাজি কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে, চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে কত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোন রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাজ ধরেন পান, আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া
আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই, কিন্তু আদারওয়াইজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারে। মাননীয় স্পিকার, আপনাদের পক্ষ থেকে নির্বাচনের অনেক আকাঙ্ক্ষিত যে নির্বাচন সে তারিখ মানে মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন, কিন্তু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা জোর গলায় বলছে। এটা নিয়ে প্রশ্ন আসছে রাষ্ট্রদ্রোহিতা শামিল, আপনি কি তাই মনে করেন? রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যে তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে কতটুকু প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী? নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন হবে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে না। ভাই সম্ভব না, একসাথে থাকেন না, একসাথে থাকেন। এইটা আপনার কোনো ইয়ে নাই, দোকানদার বলবো আপনারা তো কি হয় মানি ব্যাগ আছে রাখো। বন্ধ করেন। ও ভাই আমরা তো বেশি সামনে গেছেন, একবার আমরা পাই। এখন পরে প্রয়োজন নেই। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকার কারণে দেশের 3 বিভাগে আজ ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার 17 আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার 18 আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার 19 আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায়
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 20 আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সিগারেটের খোসাটা দেখা যাচ্ছে যে পরিবেশের জন্য হুমকি, এই কারণে হচ্ছে আমরা ওটা রিমুভ করে হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি যে যত না ফেলে আর হচ্ছে যত ধূমপান না করি। এটাই হচ্ছে আমাদের মূল আজকে ক্যাম্পিংয়ের আমার মতে, আমার ধারণা আর কি। আমরা হচ্ছে টোটাল 3 জন। আমার হচ্ছে একটাতে হচ্ছে আপনার সিগারেট, একটাতে হচ্ছে আপনার পেপার জাতীয়, আর একটা হচ্ছে প্লাস্টিক। এখানে মূলত আমরা ভলান্টিয়ার হিসেবে আছি। আমি একটা টিমের সাথে রেফারি হিসেবে অ্যাসাইন করা আছি। তো ওরা কি করছে বা রুলস রেগুলেশন কোনো মেনটেন করতেছে কিনা সেগুলা দেখার দায়িত্ব এখন আমার। ওদের জন্য 3 জনের টিমের মধ্যে আমি একজন রেফারি। এগুলোই আমি দেখতেছি আপাতত। আর আমাদের অন্যান্য যারা আছে তারা শৃঙ্খলার দায়িত্বে কাজ করতেছে। এখানে কী কী টোকান হচ্ছে, এগুলো মেনলি হচ্ছে আপনার ট্র্যাশের মধ্যে লিস্ট দেওয়া ছিল, প্লাস্টিক বলেন বা হচ্ছে আপনার আদার্স যেগুলা কী বলবো, মেনলি প্লাস্টিক। আর প্লাস্টিকের সাথে সাথে যা আছে সবই মোটামুটি নেওয়া হচ্ছে। যেগুলা রেগুলেশন বাদ দেওয়া আছে সেগুলো বাদে। জি, আমার ভালো লাগছে। আমি আসলে এক্সপেক্ট করিনি যে এভাবে ময়লা তোলার কোনো কম্পিটিশন হবে, যেটা আসলে আমাদের হচ্ছে খেলাও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরা পরিবেশটাকে হচ্ছে ক্লিন রাখতে পারছি। তো আর ভালোই লাগছে আমার, ইভেন একটু এক্সস্টিং তাও। আচ্ছা, আপনার কি মনে হয় যেটা প্রতি বছর হওয়া উচিত? জি, এটা প্রতি বছর হওয়া উচিত। আচ্ছা, ধরেন আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেন, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? আমি খুব খুশি হব, দুইটা কারণে, যে আমি হচ্ছে জিতেছি আর তাছাড়া যে আমি আমার বন্ধুদের সাথে পরিবেশটাকে ক্লিন করতে পেরেছি, সব কিছু পরিষ্কার করতে পেরেছি, মানে যতটুকু পেরেছি আর কি। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছেন? আমাদের হচ্ছে সবসময় এরকমভাবে মানে ক্লিন করা উচিত আশেপাশে আমাদের যা আছে, কারণ এটা তো আমরাই তো এখানে থাকি, তো আমরা তো নিজেদেরই ক্ষতি করছি। ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের টিমের ইয়েটাই ছিল যে আমরা হচ্ছে তো একটা ভালো কাজ করছি। মানে এখানে তো অনেকগুলো টিম, 60টা টিম, কেউ জিতবে কেউ হারবে, এটা তো স্পোর্টস। বাট হচ্ছে আমাদের ইয়েটা ছিল যে এটা একটা গুড কজ, আজকে ছুটির দিন, আমরা বাসায় আছি, আমাদের বাসাও এখানেই, তো আমরা আর কি এই জন্য পার্টিসিপেট করতে পেরেও ভালো লাগলো। কারণ হচ্ছে এই যে এতগুলো ময়লা সবাই নিয়ে আসছে, এগুলো আলটিমেটলি তো একটা ডিপোজিশন হবে। সো সব মিলে ওভারঅল ভালো লাগলো আর কি। আর যারা যাবে তাদের জন্য শুভকামনা। এটা ভালো লাগছে, মানে নতুন একটা উদ্যোগ। যেমন প্রথম দিন যখন আমরা এই স্পোগমের কথা শুনি তখন আমরা বুঝতে পারি নাই কি স্পোর্টস, শুনে আমরা ধারণা করছিলাম যে ফুটবল ক্রিকেট হবে, এবং আমরা ধারণা করছি ফুটবল হবে। তখন হচ্ছে আমার ভাইকে বলছে যে তুমি পার্টিসিপেট করো, যেতে পারবে, মানে যেটা হয় আমাদের জেন্ডার মেইন স্ট্রিমিং। বাট পরে যখন আমরা শুনলাম যে এটা হচ্ছে ট্র্যাশ কালেকশনের ওয়ার্ল্ড কাপ, এটা একদমই নতুন ছিল, এবং এর জন্যই আমরা পরবর্তীতে আর কি 3 জনই পার্টিসিপেট করেছি আর কি। তখন তো ওটা অন্যরকম একটা হচ্ছে, আমার নিজের দেশকে আমি রিপ্রেজেন্ট করব পুরো দেশের সামনে। মানে এটা যদি আমি চ্যাম্পিয়ন নাও হই, যেতেও পারি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে আমি আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করব। আর যদি আমরা জিতে যাই সেক্ষেত্রে তো ওইটা একটা বড় মানে এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসির একটা বড় পার্ট হবে। সেটা আমরা বাংলাদেশে ফেরতে এসে এই ধরনের ক্যাম্পেইন আরও করতে পারবো, আরও প্রজেক্ট থাকবে ভবিষ্যতে। যারা যাবে আমাদের থেকে, যারা জুনিয়র আছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো, সেটাই আর কি। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে এটা তো একটা স্পোর্টস। আজকে একটা স্পোর্টস হিসেবে ছিল ওয়ার্ল্ড কাপ, সেটা আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু আমাদের যার যার জায়গা থেকে উচিত এই যে এই ট্র্যাশগুলো না ফেলা, এগুলো আমরা যেখান থেকে কালেক্ট করলাম এই আবাসিক এরিয়া থেকে, এগুলো কিন্তু এখানে থাকার কথা না। সো আমরা যদি সবাই যার যার জায়গা থেকে, সব অবস্থান থেকে যদি হচ্ছে সচেতন হই, তাহলে হয়তো বা এই যে আমাদের ক্যাম্পেইনটা, এটা তো একটা ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, এটা সফল হবে, যে এই মেসেজটা যদি সবার কাছে পৌঁছায়। হ্যাঁ, ভালো উৎসাহ পেয়েছি, কারণ আমরা যে টিম ছিলাম, আমরা টিম হচ্ছে 3 ভাই বোন।
সো আসলে আমাদের বাবা মাও খুশি, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে। যখন প্রথম শুনছে তারাই আমাদেরকে বলছেন যে হচ্ছে তোমরা পার্টিসিপেট করো, যাও, হার জিত থাকবে। সো ওইভাবেই আমাদের আশা। তো আমরা ফ্যামিলি থেকে ফুল সাপোর্টে এই কাজটা করেছি। আপনাদের সবাইকে জানাচ্ছি করবেন না, ময়লা মানুষের মাঝে গিয়ে সুপার করবো। রেফারি বললে গেল আমাদের রেফারি জি আপনি বলছেন আপু বলছেন কি আপনি জানেন না এখন সময় দেবেই তো বন্ধ আপু না তো করলে সবাই না করে গেছে ক্লাস তো যাবে ভাইয়া হ্যাঁ বসে এসেছি এখানে একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হচ্ছে, সেটা হচ্ছে ইস্পোগমি ওয়ার্ল্ড কাপ। এটা নর্মালি হয় জাপানে, ওখানে 30টা দেশ থেকে অংশগ্রহণ করে। তো এই প্রথম বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছে সেখানে অংশগ্রহণ করার। 3 জনের একটা টিম সেখানে যাবে। তো যাওয়ার জন্য এখানে আজকে 60 জনের একটা কোয়ালিফায়ার গেম অনুষ্ঠিত হচ্ছে। এই গেম থেকে যারা বিজয়ী হবে তাদেরকে আর কি জাপানে যে মেইন টিমে পাঠানো হবে। তো আমরা আসছি মূলত এখানে, আমাদের টোটাল 80 জন আসছি। তার ভিতরে 60টা টিম যে গেম খেলতেছে তাদের ভিতরে আমরা প্রত্যেক টিমে একজন করে রেফারি হিসেবে থাকছি, এবং বাকি যে 20 জন আমরা হচ্ছে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে আছি যে তাদের কোনো সমস্যা বা কোনো হেল্প লাগবে কিনা, বা যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে যে কোনো যদি দরকার হয় তার জন্য আমরা এখানে আর কি পয়েন্টে। ইস্পোগমি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্ব শুরু হলো। এই পর্বের মূল আয়োজন ছিল এখানে ট্রাশ কালেকশন করা হবে। ট্রাশ কালেকশন করে, এটা ট্রাশ কালেকশনের উপরে এক ধরনের মার্কিং আছে, সেই মার্কিংয়ের উপর ভিত্তি করে এখান থেকে কোয়ালিফাই যারা হবেন তারা পরবর্তী রাউন্ডে তারা জাপান যাবেন, সেখানে তারা ফাইনাল রাউন্ড খেলবেন। ফাইনাল রাউন্ড খেলার পরে সেখানে আসলে মূল যে ফাইনাল হবে সেখান থেকে আশা করি আমাদের কম্পিটিটর যারা আছেন তারা প্রাইজ নিয়ে আসবেন। তো প্রথম কথা হচ্ছে জমির তুলনায় মানুষ অনেক বেশি। এটা একটা গ্লোবালি এই ধরনের ক্রাইসিস কিন্তু খুব কম শহরের মধ্যে আছে। এর মধ্যে আমাদের সিটি কর্পোরেশনের যে জনবল, সিটি কর্পোরেশনের পুরো যে সার্ভিস আমরা দিই তার 10% জনবল দিয়ে আমরা এই পুরো 100% সার্ভিস দিই। তো এই ক্ষেত্রে আমাদের একটি বড় ঘাটতি আছে। এর সাথে সাথে এই শহরে আরেকটি বড় সমস্যা হয়, সকাল 8টার মধ্যে আমরা পুরো শহরকে কিন্তু আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে 12টা বাজার আগে শহরের 12টা বাজিয়ে ফেলে সাধারণ লোকজন। তো সেটা একদম পুরো রাস্তার মধ্যে পলিথিন পড়া থাকে, পুরো রাস্তা নোংরা হয়ে যায়, পুরো রাস্তার সবাই যেখানে সেখানে আমরা আসলে ডার্টি করি। এটার একটা বড় কারণ হচ্ছে রাস্তাতে প্রচুর ফুটপাত আছে, এবং ফুটপাতে হকাররা বসেন, এবং রাস্তাতেও এখন হকাররা বসেন, এবং তারা যখন এই বাজার করেন এবং অন্যরা যারা রাস্তায় বাজার করেন, মার্কেটে বাজার করা বাদ দিয়ে, তারা কিন্তু ময়লাটা ওখানেই ফেলেন। তো যে কারণে আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা যেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট বাসা থেকে, মার্কেট থেকে, বাজার থেকে আমরা করতাম, সেটা তো আমরা করি, কিন্তু এই বাজার হঠাৎ করে একটা অবৈধ বাজার কিংবা একটা অবৈধ জায়গায় যে ফুটপাতে যে হকাররা বসছেন সেখানের ময়লাটা আসলে তারা নিজেরা মিলে আবার এটা এক জায়গায় ডাম্পিং করেন। এই ডাম্পিংটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ড্রেনের মুখে অথবা খালের মুখে ফেলা হচ্ছে। তো সুতরাং এই এত কষ্ট করে যে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা করলাম, কিংবা একটা প্রক্রিয়া আমাদের যেটা আছে,
প্রায় 12,000 লোকজন কাজ করে। তো সেটা তো আসলে ফাংশনাল হয় না একটা পর্যায়ে গিয়ে, সকাল পর্যন্ত ফাংশনাল থাকে, এরপরেই 2 ঘন্টার মধ্যে এই শহরটাকে আমরা একদম নোংরা শহরে পরিণত করি। তো সুতরাং এখানে আমি মনে করি অবশ্যই এই ল অ্যান্ড অর্ডার এবং আমাদের যেই কঠোর আইনের প্রয়োগ করতে হবে, কিন্তু লোক সংখ্যা কম হওয়ার কারণে আমরা আইনের প্রয়োগগুলো কম করতে পারছি। তা আমরা রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি পরিবেশ অধিদপ্তর এবং আমরা মিলে আমরা কিছু বড় ড্রাইভ করব পুরো ঢাকা শহরব্যাপী, যারা নোংরা করবেন তাদেরকে আমরা পানিশমেন্ট করব। তাহলে এক ধরনের সচেতনতা তৈরি হবে যে নোংরা করাটা আসলে আমরা যেটাকে বলি যে একটা ফ্রি শহরের একটা ফ্রি রিসোর্সকে আমরা যার মতো করে ইউজ করলে এটা ট্র্যাজেডি অফ দ্য কমন্স হয়। তো সুতরাং এই শহরের যে ট্র্যাজেডি অফ দ্য কমন্স এটা যেন না হয় সেটার আসলে প্রক্রিয়া শুরু করা লাগবে, এবং সেই প্রক্রিয়াতে আমরা কিছু এভিকশন ড্রাইভ আবার নতুন করে শুরু করছি। আমরা অলরেডি প্রায় 45টির উপর এভিকশন ড্রাইভ করেছি, আমি এখনও 6 মাস হয় নাই এর মাঝখানে, কিন্তু এগুলো সাস্টেইন করে না কারণ আমাদের লোকবল এবং পুলিশের অভাবের কারণে। বাট আরও অনেক বড় এভিকশন ড্রাইভ আমরা মিরপুর এবং ফার্মগেটে করব। এর সাথে সাথে জনগণের যে সচেতনতা এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে আজকে মানে একটা সিগারেটের ময়লা পরিষ্কার করলে যে 36 পয়েন্ট দেওয়া হচ্ছে, 3000 পয়েন্ট দেওয়া হচ্ছে, এটার মানে হচ্ছে এটা 3000 টাইমস ভয়ঙ্কর এই পরিবেশের জন্য। তো সুতরাং এই যে সচেতনতা এবং এখানে যে ইউথ পার্টিসিপেশন করে এটা করা যায়, এটা আমরা আসলে এখানে নতুন করে শিখলাম। স্পেশালি আমি ধন্যবাদ জানাই আজকে যে আয়োজক যারা আছেন অন দ্য ট্র্যাশ, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা এইটা শিখলাম সিটি কর্পোরেশন এবং ঢাকাবাসী, আমরা 1 ব্যাগ ট্র্যাশ, আমরা এটা ঢাকাতে অন্য ওয়ার্ডগুলোতে এবং প্রত্যন্ত জায়গায় যেখানে যেখানে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রমগুলা আমাদের কনভেনশনাল ওয়ের বাইরে গিয়েও নাগরিকদেরকে পার্টিসিপেট করে যদি আমরা করতে পারি, এটা তো একটা কাজ হবে। ঢাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ক্ষেত্রে কিছু কম্পিটিশন করা যাবে, একই সাথে সাথে মানুষ সচেতন হবে। তো সুতরাং আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই ধরনের কম্পিটিশন আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে করতে চাই। তো সুতরাং এটা আমি অলরেডি দেখেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা এটা আগামী 6 মাস আমরা এটা টানা করব। তাহলে দেখি ঢাকার অবস্থায় আমরা কিছু একটা পরিবর্তন আমরা আনতে পারবো কিনা, কারণ আমরা এই পরিবর্তনের জন্য তো জুলাই করেছি, সেখানে হয়তো অনেকের অনেক হতাশা আছে, অনেক এক্সপেকটেশনও আছে। এই নগরের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, এই নগরের মধ্যে একটা পরিবর্তনের হাওয়াটা আমি অ্যাটলিস্ট তৈরি করে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটাকে পাল্টানো। আমাদের দেশের পরিবেশ আপনারা জানেন কতটা ভয়াবহ বিপর্যয়ের মুখে যাচ্ছি আমরা। তো আমরা চেষ্টা করছিলাম শুরু থেকেই আমাদের পরিবেশটাকে কীভাবে সচেতনতা বাড়ানো যায়, বিভিন্ন ধরনের ক্লিনিং কার্যক্রম করতাম। তো জাপানে এই ক্লিনিংটাকে নিয়ে হচ্ছে একটা স্পোর্টস হয়, যেটার নাম হচ্ছে স্পোগমি। স্পোগমিটা হচ্ছে স্পোর্টস আর গমিটা হচ্ছে ট্রাশ পিক আপ। সো আমরা এই ট্রাশ পিক আপ যে স্পোর্টটা, এটাকে নিয়ে জাপানিজরা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপের আয়োজন করে, এবং সেই ওয়ার্ল্ড কাপে 2023 সালে প্রায় 21টা দেশ পার্টিসিপেট করে এবং সেখানে ব্রিটেন চ্যাম্পিয়ন হয়। তো আমরা যেহেতু এই কাজটার সাথে সম্পৃক্ত ছিলাম শুরু থেকেই, তো আমরা আর কি চাচ্ছিলাম যে আমাদের দেশটাকে একসময় বিশ্ব পরিমণ্ডলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে। তো সেইখান থেকে আমাদের একটা স্বপ্ন ছিল একদিন আমরা সেখানে যাব। তো তখন থেকে আমরা বিশ্বকাপের যে স্পোগমি আয়োজকরা যারা আছে তাদের সাথে বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন মিটিং করে থাকি, এবং এক পর্যায়ে তারা আমাদেরকে বাংলাদেশে এই খেলাটা শুরু করার অনুমোদন দেয়। তো এখন হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পোগমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। এইখানে আমাদের এখানে প্রায় আমাদের দেশের নানা প্রান্ত থেকে, স্কুল, কলেজ, ভার্সিটি থেকে প্রায় 152টি দল রেজিস্ট্রি করে, সেখান থেকে আমরা লটের মাধ্যমে প্রায় 60টি দল নিয়েছি। এই 60টি দলের মধ্যে যেই দলটা বিজয়ী হবে সেই দলটা আমাদের জাপানের মূল বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে। এইটাই হচ্ছে আমাদের আজকের আয়োজন, এবং এই আয়োজনের মূল হচ্ছে আমাদের কিয়োহেই তাকিয়ারি। উনি হচ্ছে আমাদের স্পোগমি ওয়ার্ল্ড কাপের মূল প্রডিউসার। আমরা তাকে স্পেশাল গেস্ট হিসেবে নিয়ে আসছি। So Kiyohe Takieri, can you please say something about the event? Okay, picking rubbish is sports. We hope we make the world where we can't do spogomi. I mean, there is no rubbish all over the world. যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজদা করে আসেন, এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করেন। ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেঁচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে
মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভুক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস সরাই দিল এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করা রেস্ট্রিকশন টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। কে দখল করছে আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসব বলেন, এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে, কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে। 4 মাস চাকরি করেন, 1 মাসের বেতন দেয় বা দেয় না, অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে নাও এবারে করে খাও। মিথ্যা বলতেছি? আপনারা তো সামনাসামনি পার্সোনালি তো এগুলো বলেন, এটা তো মিডিয়ার বাস্তবতা। আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স দিতে হয়, আইডি কার্ড দিতে হয়। বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না? এখন এরকম অনেক জায়গায় আছে, সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু, বিষয়টা এমন না। পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু আসছে, বিষয়টা এমনও না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়স অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আজকের এই আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মানিত বক্তারা বক্তব্য উপস্থাপন করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, ইতিহাসের পাতাতন থেকে এবং আইনগত জায়গা থেকে কেন গণপরিষদ নির্বাচনই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ, বাংলাদেশের সকল সাংবিধানিক সংকটকে দূরীকরণে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থা স্থাপনে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সে বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বক্তব্য রেখেছেন। আমি একটু ঐক্যমত্য কমিশনের বিষয়ে শুরু করব। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সংস্কার মিশনের সমষ্টি। সংস্কার মিশন রাজনৈতিক দলগুলোকে প্রস্তাবনা দিয়েছে। প্রথম দফার প্রস্তাবনায় অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপের বৈঠকে 20টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সেই বিষয়গুলো সিদ্ধান্তও জানিয়েছেন। আমরা যখন ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় দফা বৈঠকগুলো শুরু করি, সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেই জায়গা থেকে যাতে সংস্কার প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মন্তব্য তৈরি হয়, সে ব্যাপারে কমিশনের তরফ থেকে আমরা একটা জোর চেষ্টা করেছি। কিন্তু ঠিক যখনই সংস্কারের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হলো, সংস্কার কমিশন তাদের যে চাপে পড়ে তারা প্রায় বিমান ভেঙে গেছে। সেই দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সকলে ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে শাখা দিয়ে যে আলোচনা করা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সরকার ঐক্যমত্য কমিশনের একটি বা দুইটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই পরিস্থিতি যাতে তৈরি করা না হয় সে ব্যাপারে আসলে কথা বলেছি। ঐক্যমত্য কমিশন আমাদের আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা করা হবে। এটা একটা দীর্ঘ সময় হয়ে যাচ্ছে।
200 বায়ু প্রাণ হয়ে যাওয়ার পরেও ঐক্যমত্য মিশন এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনায় বসে নাই। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমরা ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে বলা হলো আয়োজিত নির্বাচিত সংসদের সংস্কারিত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যোগ করা হবে। যে ঘোষণাপত্র তো আমার বলছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংসদের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে আলোচনার দাবি করছি। সেই বিষয়টি কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে স্পষ্ট সঙ্গে কথা বলেছেন। জুলাই মাসের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে ফাইনাল নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কার ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সামনে বড় পরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যে সংবিধানের দাবি সেটা পাশ দিয়ে গেছেন। সংস্কার ও সংবিধানের শব্দ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই যাত্রা করেছি। আমাদের এই দিনের যাত্রায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষেরা নতুন সংবিধানের কথা শুনেছেন, নতুন সংবিধানের বাস্তবায়ন তারা কাছে করেছেন। আমরা যদি ঐক্যমত্য আলোচনাগুলোর দিকে তাকাই, খেয়াল করে দেখেন সংবিধানের মূলনীতি, সংবিধান সংশোধনের প্রক্রিয়া, সংবিধানের সূত্র, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা বিধান, নির্বাচন কমিশনের নিয়োগ, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধানে করার ফর্মুলা, প্রধান বিচারপতি নিয়োগের ফর্মুলা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, হাইকোর্টের শাখা বিভাগীয় সংস্থা স্থাপন করা, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের বিধান, সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে তার সভা করবেন, সংসদে নারীত্ব প্রতিনিধিত্ব, সংবিধান, এতগুলো প্রস্তাবনা, এই প্রত্যেকটা প্রস্তাবনা সংবিধান সংশোধন বা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়। এই এত আমরা বলেছি বিদ্যমান সংবিধানে যতগুলো রয়েছে এই বিষয়ে যে সংস্কার প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলো হয়েছে তাতে করে যদি এই সংবিধান সংশোধন নিয়ে আসা হয় অর্ধেকের বেশি সংবিধান তার আর থাকে না। যারা বিদ্যমান সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে তাদের কাছে আমাদের আহ্বান ঐক্যমত্য কমিশন জানিয়ে দিয়েছে এই বিষয়গুলো এই সংবিধানে সংসদে বসে একটা ড্রাফট করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু থাকে কিনা। বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একটি সুন্দর স্থিতিশীল রাষ্ট্র আমাদের সন্তানদের নিরাপদ রাখার জন্য প্রতিনিয়ত এই ধরনের পেশার মাধ্যমে আমরা কষ্ট করে যাচ্ছি। কিন্তু এই যে সংকটটা আমাদের সামনে এসেছে, এই সংকট থেকে উত্তরণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হবে, প্রস্তাবনাটা কি হবে, আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ। কালেক্টরটা নিয়ে ইউজ করুন যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায়, বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচনে আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে। এই জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের নেতা আক্তার ভাই আছেন, আমাদের সহযোদ্ধারা, ওনারা খুব ভালো মানুষ, আমরা দুর্নীতি করি নাই। আমার বিরুদ্ধে যদি বাংলাদেশে একটা মানুষ একটা দুর্নীতির অভিযোগ তুলতে পারে আমি কখনো জনসম্মুখে আসবো না। দুর্নীতি করি নাই,
বলে যাব, দরকার হয় চা দোকান দিয়ে চলবো, রিক্সা চালিয়ে চলবো, শ্রমিক অঞ্চলে কাজ করে চলবো, কিন্তু তার সাথে বাংলাদেশের মানুষ কষ্ট আমি কম্প্রোমাইজ করবো না। লড়াইটা জারি থাকবে। আপনাদের সাহস শক্তি রাখবেন, বাংলাদেশ হেরে যাবে না। বাংলাদেশ মানুষ এটা বলেছিল বিদ্রোহের নগরী, যতবারে ফ্যাসিস্ট আসবে ততবারে বিদ্রোহী আসবে। লাস্ট একটা আলোচনা সংবিধান। এই যে এই সংবিধানে একটা বিষয় এসেছে, এটা তো জানেন এই সংবিধানটা এটা হলো ফ্যাসিস্ট কাঠামো, একটা হলো টেক্সট বুক, এটার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করা হয়েছে। আর এটা রচয়িতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিব। আমরা 3 তারিখে যখন ঘোষণা দিয়েছিলাম আমরা বলছিলাম ফ্যাসিস্ট যে সিস্টেম রয়েছে সেটা আমরা বিলোপ চাই। সেই সিস্টেমের যে হাতিয়ার রুল বুক হলো এই সংবিধান। এই সংবিধানে বাঙালি শব্দ বলে পাহাড়কে অন্যদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাহাড় আমার, শব্দ আমার, বাংলাদেশের তরুলতা থেকে মাটি থেকে শুরু করে সবকিছু আমাদের। বিদেশি শক্তির হাতে যদি কেউ তুলে দিতে চায় আমরা সেটা কখনো মানব না। এই জন্য এই সংবিধান থেকে শুরু করে বাংলাদেশে বর্তমানে যত ফ্যাসিস্ট সিস্টেম আছে আমরা আজকে এটা চিনলাম না, এখনো সুযোগ দিচ্ছি। এই সংবিধান জনগণ ছেড়ে ফেলে দিচ্ছে রাজপথে, কিন্তু এই সংবিধান নিয়ে এখনো বগল দাবা করে অনেক ঘুরে অনেক মন্ত্রণালয় আছে, তারা সংবিধানের সবক আমাদেরকে দিচ্ছে। আমরা বলি যে তোমার সংবিধান একদিন পুড়ে যাবে, এই সংবিধান একদিন চলে যাবে, কিন্তু বাংলাদেশ টিকে থাকবে।